শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের এপিসোড 73। আজ বৃহস্পতিবার রাত ঠিক 10টা বাজে, আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন দুটি ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের প্রতিটি কোণা সন্দেহের হয়ে উঠবে। আপনার বিছানার নিচের অন্ধকার, আপনার আলমারির ভেতরের ফাঁকা জায়গা, আপনার পেছনের দেওয়ালে লেগে থাকা ছায়া, সবকিছু যেন এক নিমিষে প্রাণ পেয়ে যাবে। এই ঘটনা দুটি ভারতের মাটিতে ঘটে যাওয়া সাম্প্রতিকতম, নথিবদ্ধ এবং এখনও শেষ হয়নি এমন ভৌতিক ঘটনা। একটি ঘটনা ঘটেছে কলকাতার বুকে, যেখানে একটি পুরনো বাড়ির প্রতিটি দেওয়াল আজও রাতে কাঁদে। আর অপরটি ঘটেছে রাজস্থানের রাজপুতানা অঞ্চলের এক নির্জন গ্রামে, যেখানে এক যুবকের আত্মা আজও ফিরে আসে প্রতি পূর্ণিমার রাতে প্রতিহিংসার আগুন নিয়ে। কিন্তু ঘটনা শুরু করার আগে আমি আপনাদের একটু সতর্ক করে দিই। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা ভূত প্রেতে বিশ্বাস করেন না, বিজ্ঞান, যুক্তি, বাস্তবতা এগুলোর পূজারী। আমি সেই জায়গা থেকে বলছি না। আমি শুধু সেই সব মানুষের কণ্ঠস্বর যারা নিজের চোখে দেখেছে, নিজের কানে শুনেছে, নিজের শরীরে অনুভব করেছে এমন কিছু যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। আজকের এই দুই ঘটনার সাক্ষী আছে বহু মানুষ। পুলিশ রিপোর্ট আছে, হাসপাতালের নথি আছে, ফরেনসিক রিপোর্ট আছে। কিছু কিছু জিনিস এতটাই রহস্যময় যে সেগুলোকে ভৌতিক না বললে উপায় নেই। আপনারা যারা প্রস্তুত নন, এখনই এই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ আমরা এখন যে জায়গায় যেতে যাচ্ছি সেখান থেকে ফিরে আসা সবার পক্ষে সম্ভব নয়। বিশেষ করে যারা একা থাকেন তাদের জন্য অনুরোধ থাকবে, আজকের এপিসোডটি দিনের বেলায় শুনবেন, জানালা খোলা রেখে, কিছু আওয়াজ রেখে। রাতে একা হেডফোনে শুনবেন না, আমি কিন্তু বলে দিলাম। আর হ্যাঁ, যারা অশরীরী পরিবারে এখনও যুক্ত হননি, তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনে ক্লিক করে সব নোটিফিকেশন অন করে রাখুন, কারণ যে কোনো রাতে, যে কোনো সময় আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেই বিশেষ বুলেটিন যা শুধু অশরীরী সাবস্ক্রাইবাররাই পাবেন। আর যারা আগে থেকেই আছেন, তারা আজকের এপিসোডের রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে লিখুন, আমি প্রস্তুত, যদি সত্যিই প্রস্তুত থাকেন, কারণ আজকের ভয় আপনাকে কাঁপিয়ে দেবে নিঃসন্দেহে। আর আপনাদের জানিয়ে রাখি, অশরীরীর ফেসবুক পেজে আজ রাত 11টায় আমি শেয়ার করব এই ঘটনার কিছু ভয়ঙ্কর ফুটেজ, এক্সক্লুসিভলি শুধু ফেসবুক ফলোয়ারদের জন্য। সেখানে থাকবে সেই কলকাতার বাড়ির ভেতরের রেকর্ডিং, যেখানে আপনি নিজের কানে শুনতে পাবেন অশরীরীদের কান্না, আর থাকবে রাজস্থানের সেই গ্রামের স্কাইপ কলের অডিও যা পুলিশ জব্দ করেছিল। রাত 11টা মানেই শুধু রাত নয়, এই সময় অদেখারা জেগে ওঠে, আর অশরীরীর ফেসবুক পেজে সেই জাগরণের প্রমাণ দেখতে পাবেন। তাই ফেসবুকে ফলো করে রাখুন, লাইক আর ফলো বাটনে ক্লিক করে দিন। এখন সময় এসেছে প্রথম ঘটনার। ঘটনাটি এতটাই বিস্তারিত, এতটাই ভয়াবহ এবং এতটাই সত্য যে শুনতে শুনতে আপনার মনে হবে যেন আপনি নিজেই সেই বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছেন। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সোয়াতি নন্দী। সোয়াতি পেশায় একজন সাংবাদিক, বর্তমানে কলকাতার একটি জাতীয় দৈনিকে কাজ করেন। 2024 সালের আগস্ট মাসের একটি ঘটনার সাক্ষী তিনি। সেটা শুধু সাক্ষী নয়, সোয়াতি নিজে সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সোয়াতির ভাষায় বলছি এই ঘটনা। অসংখ্য ধন্যবাদ সোয়াতি নন্দীকে, যিনি তার পেশাগত দায়বদ্ধতা ও ব্যক্তিগত সততার বিনিময়ে এই অশরীরী ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন। সোয়াতি, তুমি অসাধারণ একজন মানুষ। প্রথম ঘটনা, কলকাতার 35 নম্বর বাসদ্রোণী লেন, যে বাড়িতে এখনও ফেরেনি রাত। সোয়াতি নন্দীর ভাষায়, আমি দেখেছি মৃত্যুর মুখ, আর সে আমার দিকে তাকিয়ে হেসেছিল। শ্রোতা বন্ধুরা, আমি সোয়াতি নন্দী, বয়স 36 বছর। সাংবাদিক হিসেবে আমি দেখেছি হাজারো মৃত্যু, হাজারো অপরাধ, হাজারো অন্ধকারের ঘটনা। কিন্তু 2024 সালের 21শে আগস্টের পর থেকে আমি বুঝতে পেরেছি, পৃথিবীর সবচেয়ে বড় অন্ধকার সেটি নয় যা আমরা চোখে দেখি, বরং সেই অন্ধকার যা আমরা দেখতেও পারি না, অথচ আমাদের শরীরের প্রতিটি লোমে টের পাই। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমাকে এতটাই ভেঙে দিয়েছে যে আজও আমি রাতের বেলা একা ঘুমাতে পারি না। আমি আজও থেরাপি নিই। আমি আজও সেই বাড়ির কথা মনে করলে আমার হাত পা শিরশির করে। শুনুন, ঘটনাটা শুরু হয় 2024 সালের জুলাই মাসের শেষ দিকে। আমি কলকাতার উত্তর কলকাতার একটি পুরনো বাড়ি নিয়ে ফিচার লিখছিলাম। উত্তর কলকাতার সেই সরু গলি, ভাঙা আলো, শতবর্ষী বাড়ি, সবকিছুর মধ্যেই একটা জমাট বাঁধা আতঙ্ক। আমার সম্পাদক জানতে পারেন যে কলকাতার বাঁশদ্রোণী লেনের 35 নম্বর বাড়িটি বহু বছর ধরে ফাঁকা, কিন্তু প্রতিবেশীরা বলছেন সেখানে রাতের বেলা আলো জ্বলে, কেউ কেউ শুনেছেন কান্নার শব্দ, কেউ দেখেছেন ছায়ার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে বারান্দায়।
সম্পাদক আমাকে বললেন, সোয়াতি, এই বাড়ি নিয়ে একটা গভীর ফিচার করো, ইতিহাস খোঁড়ো। আমি শুরু করলাম গবেষণা। বাঁশদ্রোণী লেনের ৩৫ নম্বর বাড়িটি ১৮৯৭ সালে তৈরি করেছিলেন এক জমিদার, যার নাম রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রাখালবাবু ছিলেন বড় ধরনের শিক্ষিত মানুষ, ইংরেজিতে MA, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তিনি তার একমাত্র মেয়ে মৃণালিনীকে অক্সফোর্ডে পড়াতে চেয়েছিলেন, কিন্তু মৃণালিনী ভালোবেসে ফেলেছিলেন এক সাধারণ চাকরিজীবীকে। রাখালবাবু মেনে নিতে পারেননি। তিনি মেয়েকে বন্দি করে রেখেছিলেন সেই বাড়ির দোতলার একটি ঘরে। ১৯১৯ সালের এক অন্ধকার রাতে মৃণালিনী সেই ঘরেই আত্মহত্যা করেন, গলায় ওড়না প্যাঁচিয়ে। রাখালবাবু তারপর পাগলের মতো হয়ে যান। তিনি প্রতি রাতে মেয়ের ঘরে বসে কাঁদতেন। তিনিও মারা যান ১৯২২ সালে। তারপর থেকেই বাড়িটি নাকি ভুতুড়ে। তবে এটা শুধু গল্প। আমি সত্যি জানতে চেয়েছিলাম, তাই স্থানীয় লোকজনের সাথে কথা বললাম। আমি ৫০টির বেশি মানুষের সাক্ষাৎকার নিলাম। তাদের মধ্যে কেউ কেউ দেখেছেন বাড়ির জানালায় সাদা শাড়ি পরা মেয়েকে, কেউ শুনেছেন মাঝরাতে শিশুর কান্না, যদিও বাড়িতে কোনো শিশু নেই। কেউ বলেছেন বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একজন প্রতিবেশী, প্রায় ৮০ বছর বয়সী এক বুড়ি, আমাকে টেনে নিয়ে গিয়ে বললেন, মা, ওই বাড়িতে যেও না, ওই বাড়ি অভিশপ্ত। ওখানে মৃণালিনী আছে, কিন্তু শুধু সে একা নয়, তার বাবা আছে, আরও অনেক আত্মা, যারা বছর বছর ধরে ওখানে জমেছে। ওরা কারো উপর দয়া করে না। এসব ছিল কথার কথা। আমি সত্যি ঘটনাটি পেতে চেয়েছিলাম, তাই সিদ্ধান্ত নিলাম আমি নিজে বাড়িটিতে যাব। ২০২৪ সালের ২১শে আগস্ট তারিখটি আমার মনে গেঁথে আছে, কারণ এই তারিখে আমার জীবন বদলে গেছে। আমার সঙ্গে ছিল আমার ক্যামেরাম্যান অনির্বাণ। সকাল 11টায় আমরা পৌঁছাই বাড়িটির সামনে। বাড়িটা ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। ৩ তলা পুরনো ইমারত, গায়ে সবুজ শৈবাল জমেছে, জানালার কাঠ পচে গেছে, দরজায় মাকড়সার জাল। প্রতিবেশীরা আমাদের ঢুকতে বারণ করলেও আমরা জোর করলাম। বাড়ির মালিকানায় এখন একটি ট্রাস্ট আছে, তাদের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে এসেছিলাম। বাড়িতে ঢোকার মুখে একটা বড় দরজা, যা খুলতেই বিকট আওয়াজ হলো। অনির্বাণ বলল, সোয়াতিদি, আমার ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে তো গরমের মধ্যে রোদ। সত্যি, বাড়ির ভেতরে ঢুকতেই তাপমাত্রা যেন 10 ডিগ্রি নেমে গেল। আমি কাঁপলাম। হাতে ইলেকট্রনিক থার্মোমিটার ছিল, সেটা দেখালো 12 ডিগ্রি সেলসিয়াস, অথচ বাইরে ছিল 34 ডিগ্রি। নিচতলায় একটা বড় হল ঘর, সেখানে পুরনো আসবাব ধুলোয় ঢাকা। পশ্চিমের দেওয়ালে রাখালবাবুর একটি তৈলচিত্র ঝুলছে। ছবিতে রাখালবাবুর চোখ যেন আমাদের অনুসরণ করছে। আমি ক্যামেরা অন করলাম। অনির্বাণ আলো ফেলল। আমি কথা বলতে শুরু করলাম। আমরা বাঁশদ্রোণী লেনের ৩৫ নম্বর বাড়িতে আছি। এটা একটা প্রায় শতবর্ষী বাড়ি, যেখানে বলতে বলতে হঠাৎ ক্যামেরার ভিউ ফাইন্ডারে কিছু দেখলাম। একটা সাদা ছায়া হলঘরের এক কোণ থেকে অন্য কোণে ছুটে গেল। আমি থমকে দাঁড়ালাম। অনির্বাণ বলল, কি হয়েছে? আমি বললাম, তুমি কিছু দেখলে? সে বলল, না, তবে এত ঠান্ডা কেন রে ভাই? আমরা দোতলায় উঠলাম। সিঁড়ি দিয়ে ওঠা খুব কষ্ট করছিল, কারণ সিঁড়ির অনেক ধাপ ভেঙে গেছে। দোতলায় পৌঁছে দেখি 5টা ঘর, সবগুলোতে তালা। তালাগুলো মরচে ধরা, কিন্তু একটি ঘরের তালা ছিল আলগা, যেন কেউ খুলে রেখেছে। আমি সেটা খুললাম। ঘরটা ছোট, কোনো জানালা নেই। ভেতরে একটা টুল, একটা আয়না আর দেওয়ালে শিকল। আয়নায় ধুলো, তবুও প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। কালো লম্বা চুল, সাদা শাড়ি। আমি তাড়াতাড়ি ঘুরে তাকালাম, কেউ নেই। অনির্বাণ তখন ক্যামেরা চালাচ্ছিল। সে হঠাৎ চিৎকার করে উঠল। আমি তাকিয়ে দেখি ক্যামেরার ব্যাটারি 1 সেকেন্ডে 100 থেকে 0 হয়ে গেছে। ক্যামেরা অফ হয়ে গেল। অনির্বাণ বলল, সোয়াতিদি, আমি ভয় পাচ্ছি, চলো আমরা চলে যাই। আমি তাকে বললাম, আরেকটু থাকি, এখানে কিছু আছে। এখন থেকে যা ঘটল তা বিশ্বাস করা আপনার জন্য কঠিন হবে, কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি, যা বলছি সব সত্য। আমি ঘর থেকে বেরিয়ে হলঘরে এলাম। হঠাৎ দেখি হলঘরের মাঝখানে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স 7-8 বছর হবে। পরনে নীল ফ্রক, মাথায় 2টি খোপা। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তুমি এখানে কি করছো? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু আঙুল তুলে উপরের দিকে ইশারা করল, যেন আমাদের উপরে যেতে বলছে। অনির্বাণ কিছু দেখতে পায়নি। সে বলল, সোয়াতিদি, তুমি কার সাথে কথা বলছো? আমি বললাম, মেয়েটির সাথে। অনির্বাণের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, এখানে কোনো মেয়ে নেই। আমি আবার তাকালাম। মেয়েটি তখনও দাঁড়িয়ে, কিন্তু তার চেহারা যেন বদলে যাচ্ছিল। তার মুখের ত্বক ফেটে যাচ্ছে, চোখ থেকে কালো তরল পড়ছে, আর হাসি যেন ক্রমশ বিকৃত হয়ে যাচ্ছে। আমি চিৎকার করে দৌড়াতে লাগলাম। সিঁড়ি দিয়ে নেমে গেলাম। অনির্বাণও আমার পেছনে।
নিচে এসে আমি পায়খানা করার জায়গা খুঁজছিলাম। পেছনের দিকে গেলাম, সেখানে একটা খোলা জায়গা, নালা। আমি দাঁড়িয়ে হাঁপাচ্ছি। হঠাৎ শুনতে পেলাম কোথাও থেকে কেউ ডাকছে, স্বাতী, স্বাতী। আমার নাম কে জানতো? এ বাড়িতে কেউ ছিল না। আওয়াজটা আসছে দোতলা থেকে। আমি উপরের দিকে তাকালাম, দেখলাম সেই ঘরটির দরজায় দাঁড়িয়ে রাখাল বাবুর তৈলচিত্রের মতো একজন বুড়ো, সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফাঁকা চোখে আমার দিকে তাকাচ্ছে, হাতে ছুরি। বলল, তুই ওই ঘরে ঢুকেছিস কেন? তোর মৃত্যু চাস? আমি আর দাঁড়াতে পারলাম না। অনির্বাণকে ধরে বাইরে বেরিয়ে এলাম। আমরা দৌড়ে রাস্তায় এলাম। প্রতিবেশীরা আমাদের দেখে বলল, বলেছিলাম না ওখানে যেও না। কিন্তু ভয়াবহতা সেখানেই শেষ হয়নি, সেই রাত থেকে শুরু। ফিরে এসে আমি আমার ফ্ল্যাটে ঢুকলাম। রাত 4:45। আমি স্নান করে খেতে বসলাম। হঠাৎ বাথরুমের আলো নিজে থেকে নিভে গেল। আমি চালু করতে গেলাম, চালু হলো না। তারপর ঘরের আলো নিভল। কিছুক্ষণ পরে আবার জ্বলে উঠল। এমন চলল কয়েকবার। আমি ফোন করলাম বিদ্যুৎ অফিসে। তারা বলল, আপনার এলাকায় কোনো সমস্যা নেই। রাত 11:30টায় আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুম এলো। কিন্তু স্বপ্নে আমি দেখলাম আমি আবার সেই বাড়িতে, সেই ঘরে। মৃণালিনী আমার সামনে দাঁড়িয়ে, তার গলায় ওড়না পেঁচানো। সে বলছে, আমার গল্প বলবে তো? বলবে, কিন্তু যেভাবে বলবে সেভাবে আমি থাকবো না। আমি ফিরে আসব, আর যেই তোমার সম্পাদক তাকেও দেখব। আমি জেগে উঠলাম থতমত খেয়ে। পরদিন অফিসে গিয়ে সবাই বলল, স্বাতী, দেখতে কেমন লাগছে না? চোখের নিচে কালি, কি হয়েছে? আমি ঘটনা বললাম। সকলে হাসল, কিন্তু সম্পাদক ভাবলেন আমি নিশ্চয়ই কোনো ড্রাগ নিয়েছি। তিনি বললেন, বাড়ি নিয়ে লেখা থামিয়ে দাও, তুমি বিশ্রাম নাও। আমি বিশ্রাম নিলাম, কিন্তু সেই বাড়ির ভূত আমাকে ছাড়েনি। মাঝে মাঝে রাতে আমি সেই ছোট মেয়েটিকে দেখি। সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। কখনো কখনো তার মুখ নেই, শুধু ফাঁকা জায়গা। কখনো তার চোখ থেকে রক্ত পড়ে। আর রাখালবাবু, তিনি কখনো কখনো আমার দরজায় দাঁড়ান। আমি দরজা খুলি, কেউ নেই, কিন্তু পরক্ষণে আবার শুনি, স্বাতী, স্বাতী ডাকছে। আমি 1 সপ্তাহের মধ্যে ফ্ল্যাট পরিবর্তন করলাম। নতুন জায়গায় এসেও শুরুতে ভালো ছিল, কিন্তু তারপর আবার শুরু হলো। এক রাতে আমি শুনতে পেলাম আমার নতুন বাথরুমের পানির কল থেকে পানি পড়ছে না, কিন্তু কেউ যেন কাঁদছে, কান্নার শব্দ। আমি ভয়ে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। সকালে খুলে দেখি আয়নায় রক্তের দাগ, হেল্প লেখা। কিন্তু সেটা কার সাহায্য, আমার নাকি মৃণালিনীর? আমি তখন এক সিদ্ধান্ত নিলাম। আমি আবার বাঁশদ্রোণী লেনে গেলাম, কিন্তু এবারে একা না। সঙ্গে নিলাম একজন প্যারাসাইকোলজিস্ট এবং 2 জন ফটোগ্রাফার। আমরা দিনের বেলায় গেলাম। ঘরে ঢুকেই প্যারাসাইকোলজিস্ট ডক্টর তরুণ সাহা বললেন, এখানে ইতিবাচক কিছু নেই, সব নেগেটিভ এনার্জি। এখানে একাধিক সত্তা আছে, একজন মেয়ে, একজন বৃদ্ধ আর একজন ছোট শিশু। ওরা সবাই ট্রমার বন্দী। ডক্টর সাহা কিছু যন্ত্র বসালেন। ইএমএফ মিটারের রিডিং ছিল অস্বাভাবিক। থার্মাল ক্যামেরায় দেখা গেল 3টি শীতল অঞ্চল, মানুষের আকারের। আমরা ভয়েস রেকর্ড করলাম। পরে শুনে পেলাম সেখানে পরিষ্কার কণ্ঠে বলা হচ্ছে, বেরো এখান থেকে, এটা আমাদের জায়গা। আরেকটি কণ্ঠ বলল, স্বাতী থাকো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমি কথা বলবো। আমি সেই ঘরে গিয়ে দাঁড়ালাম, আয়নার সামনে, চোখ বন্ধ করলাম। বললাম, মৃণালিনী, আমি তোমার গল্প জানতে চাই, আমি তোমার জন্য লিখতে চাই। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমার নাম অমর করে রাখব। ঘর থরথর করে কাঁপল। আয়না ফেটে গেল। পেছনে বিকট শব্দ হলো। আমি ঘুরে তাকিয়ে দেখি রাখালবাবুর ছবি দেওয়াল থেকে পড়ে গেছে, আর সেই ছবির কাঁচ ভেঙে রক্ত বেরোচ্ছে। রক্ত ছবি থেকে। আমি চিৎকার করে বেরিয়ে এলাম। এরপর যা ঘটল তা আমাকে সম্পূর্ণ ভেঙে দিল। ডক্টর সাহা বাড়িটি ছেড়ে দিতে বললেন। আমরা বেরিয়ে এলাম, কিন্তু সেদিন রাতে ডক্টর সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি সুস্থ হয়ে উঠলেও তিনি আর কখনো প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেননি। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি আমাকে ফোন করে বলেছেন, স্বাতী, ওই বাড়িতে যা আছে তা শুধু ভৌতিক নয়, তা প্রতিহিংসাপরায়ণ। ওরা কাউকে ছাড়বে না, তুমি ওদের নিয়ে লেখো না। আমি এখন দ্বিধায় আছি। আমার সম্পাদক চান আমি লিখি, কিন্তু আমি ভয় পাই, যদি আবার ফিরে আসে। ইতিমধ্যেই তারা এসেছে। আমি মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাতে দাগ, যেন কেউ চেপে ধরেছে। আমার গলার কাছে কালো দাগ। ডাক্তার বলছেন প্যারালিসিস, কিন্তু আমি জানি এটা মৃণালিনীর স্পর্শ। আজ আমি আপনাদের কাছে শুধু বলতে চাই, বাঁশদ্রোণী লেনের 35 নম্বর বাড়ির কাছে কখনো যাবেন না।
যদি যান তবে মনে রাখবেন আপনাকে কেউ দেখছে, কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আর যদি কখনো সেখানে আয়নায় নিজের মুখ দেখেন, নিশ্চিত হবেন যে আপনার পেছনে কেউ আছে। কে সেটা হয়তো আপনার কোনোদিনই জানার কথা নয়। শ্রোতা বন্ধুরা, স্বাতী বর্তমানে কলকাতার একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। তিনি দিনে ঠিকঠাক থাকলেও রাতে ঘুমাতে পারেন না। তিনি এখনও সেই ফ্ল্যাটে ফিরে যাননি যেখানে তাড়া করেছিল সেই অশরীরীরা। আমরা স্বাতীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এপিসোডের জন্য এত বড় একটি সত্য ঘটনা শেয়ার করার জন্য। এখন এই ঘটনার বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন ৩৫ নম্বর বাঁশদ্রোণী লেনের বাড়িটি একটি ক্লাসিক্যাল রেসিডুয়াল হন্টিং এবং ইন্টেলিজেন্ট হন্টিংয়ের মিশ্রণ। সেখানে মৃণালিনীর আত্মা বারবার ফিরে আসে তার অপূর্ণ ভালোবাসার কারণে। রাখালবাবু ফিরে আসেন অপরাধবোধ ও প্রতিহিংসার কারণে। আর যে ছোট মেয়েটি স্বাতী দেখেছেন, তিনি কে তা আজও অজানা। প্রতিবেশীরা কেউ বলেননি বাড়িতে কোনো শিশু ছিল। তবে স্থানীয় ইতিহাস বলে ১৯৩০-এর দশকে এক ভিখারি মেয়ে সেই বাড়িতে আশ্রয় চেয়েছিল। রাখালবাবু, যিনি তখনও অশরীরী, তাকে হত্যা করেছিল। সেটি হতে পারে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে কলকাতা পুলিশ বাড়িটি সিল করে দিয়েছে প্রতিবেশীদের অভিযোগের পর। অভিযোগ ছিল সেখানে রাত ৩টের সময় ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। মাঝে মাঝে আলো জ্বলে, কখনো নিভে যায়। অনেক সময় ঘরের জানালায় সাদা পোশাক পরা কাউকে দেখা যায়। আমরা জানি না কবে সেই বাড়ি থেকে অশরীরীরা চলে যাবে। তবে এটা নিশ্চিত, যতদিন না মৃণালিনী ও রাখালবাবুর আত্মার মিলন বা মুক্তি ঘটছে, ততদিন তারা সেখানেই থাকবে, অপেক্ষায়। আর কার অপেক্ষা? হয়তো আপনার জন্য। যে কেউ সেখানে পা দেবে, তার জন্যই। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় ঘটনার দিকে, যা সম্ভবত আজকের এপিসোডের সবচেয়ে ভয়াবহ ঘটনা। কারণ প্রথম ঘটনায় আমরা দেখলাম আত্মাদের বন্দি দশা। দ্বিতীয় ঘটনায় আমরা দেখব এক আত্মার প্রতিহিংসা, যা আজও থামেনি। দ্বিতীয় ঘটনা, রাজস্থানের মরুভূমিতে সেই যুবক যে প্রতি পূর্ণিমায় ফিরে আসে প্রেমিকার বাড়ি। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন পূজা মাথুর। পূজা রাজস্থানের জয়পুরের বাসিন্দা, বর্তমানে মুম্বাইতে থাকেন। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, যা মাত্র কয়েক সপ্তাহ আগে, তিনি ফিরে এসেছিলেন তার গ্রামের বাড়িতে, জয়পুর থেকে ১০০ কিলোমিটার দূরে একটি ছোট গ্রাম যার নাম ভাইরানা। সেই গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা তাকে এতটাই ভয় দেখিয়েছে যে তিনি এখন শহরে ফিরেও সুরক্ষিত বোধ করেন না। ঘটনাটি পূজার ভাষায় বলছি। অসংখ্য ধন্যবাদ পূজা মাথুরকে, যিনি এত বড় ঝুঁকি নিয়ে এই সত্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। পূজা মাথুরের ভাষায়, প্রতি পূর্ণিমায় ও আসে আমার বোনের জন্য। ও এখনও ফিরতে চায়। শ্রোতা বন্ধুরা, আমি পূজা মাথুর। আমার বয়স 28 বছর। আমি জয়পুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমার গ্রামের বাড়ি ভাইরানা। সেখানে থাকে আমার বাবা, মা আর ছোট বোন মেহুল। মেহুলের বয়স 21। সে পড়ছে জয়পুরের মহিলা কলেজে। ২০২২ সালের কথা। মেহুলের ভালোবাসা হয়েছিল গ্রামের এক যুবকের সাথে। তার নাম বিক্রম সিং। বিক্রম ছিল জাট সম্প্রদায়ের, আর আমরা ব্রাহ্মণ। গ্রামে এই নিয়ে প্রচুর কথা হয়েছিল। বাবা মেহুলকে বারণ করেছিলেন বিক্রমের সাথে দেখা করতে। কিন্তু ভালোবাসার কি বারণ মানে? বিক্রম ছিল খুব ভালো ছেলে। পড়াশুনো করত জয়পুরে ইঞ্জিনিয়ারিং, খুব মেধাবী। আর মেহুলের জন্য তার মন ছিল সত্যিকারেরই ভালো। আমি নিজে বিক্রমকে কয়েকবার দেখেছি। খুব ভদ্র, খুব শান্ত। সে মেহুলের হাত ধরে বলেছিল, আমি বিয়ে করব তোমার বোনকে, শুধু সময় দাও, আমি চাকরি পেয়ে যাই। কিন্তু সময় তার হাতে ছিল না। ২০২৩ সালের জানুয়ারির এক রাতে বিক্রম জয়পুর থেকে মোটরবাইকে করে ভাইরানা আসছিল। রাত 8:30। সড়ক দুর্ঘটনা। একটি ট্রাক তাকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাত। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। মেহুলের ভাঙন দেখে কেঁদেছিল গোটা গ্রাম। সে খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমরা অনেক কষ্টে তাকে স্বাভাবিক করেছিলাম। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি।
বিক্রমের মৃত্যুর পর থেকেই গ্রামে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। প্রথমে ছোটখাটো, মেহুলের ঘরের জানালায় প্রতি রাতে টোকা পড়ে, কিন্তু খুলতে গেলে কেউ থাকে না। মেহুলের চিরুনি নিজে থেকে সরে যেত। আয়নায় মাঝে মাঝে যেন কেউ দাঁড়িয়ে থাকে মেহুলের পিছনে, কিন্তু কেউ থাকত না। 2023 সালের পূর্ণিমার রাতে ঘটল ভয়াবহ ব্যাপার। ওই রাতে মেহুল স্বপ্ন দেখল বিক্রম এসেছে। স্বপ্নে বিক্রম বলল, মেহুল, আমি আসব, প্রতি পূর্ণিমায় আসব তোর জন্য। মেহুল জেগে উঠল। ঘরের সব আলো নিভে গেছে, শুধু চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। আর জানালার ফাঁকে বিক্রমের মুখ। হ্যাঁ, বিক্রমের। তার চোখ দুটো ফাঁকা, মাথায় রক্তের দাগ, মুখে হাসি। মেহুল চিৎকার করে দৌড়ে আমাদের ঘরে এলো। আমরা সবাই জেগে যাই। গিয়ে দেখি কেউ নেই, কিন্তু জানালার কাঁচে এক গাছা ফুল, গাঁদা ফুল, বিক্রমের পছন্দের ফুল। আমি ভয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর কাঁচ ভাঙার শব্দ, জানালা ভাঙল, কিন্তু বাইরে থেকে কেউ কিছু ছুড়ল না। কাঁচ নিজে থেকে ফেটে গেল, আর জানালা দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকল। সেই হাওয়ার সাথে মনে হলো যেন কেউ হাঁপাচ্ছে, শ্বাসের শব্দ, হাঁপ হাঁপ হাঁপ, খুব কাছে। মেহুল কাঁদতে লাগলো, বলল, দিদি, ও এখানে, ও এসেছে। আমি সাহস করে বললাম, বিক্রম, তুই যদি এখানে থাকিস তাহলে সামনে আয়, দেখি তোকে। ঘর অন্ধকার। হঠাৎ একটা নীল আলো জ্বলে উঠল ঘরের মাঝখানে, আর সেই আলোর মধ্যে ধীরে ধীরে গড়িয়ে উঠল একটি ছায়া মূর্তি, বিক্রম। তার পরনে ছিল সেই জিন্স, সেই চেক শার্ট যে পোশাকে সে মারা গিয়েছিল। মাথার দিকটা বিকৃত, চোখ নেই, শুধু কালো ফাঁকা জায়গা। তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সে আমাদের দিকে তাকালো, হাত বাড়ালো। মেহুল চিৎকার করে উঠল। আমি তাকে জড়িয়ে ধরে পেছনে সরে গেলাম। বিক্রম বলল, মেহুল, তোর জন্য এসেছি, তোকে নিয়ে যাব, তুই আমার। এরপর যা ঘটল তা স্বপ্নের মতো। ঘরের সব বস্তু নড়তে শুরু করলো, চেয়ার টেবিল উড়তে লাগলো, বইপত্র ছিটকে পড়ল, আয়না ভেঙে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। প্রায় 5 মিনিট পর সব শান্ত হলো। চোখ খুলে দেখি ঘর ধ্বংসস্তূপে, কিন্তু মেহুল আর নেই, সে অদৃশ্য। আমি দৌড়ে নিচে গেলাম, বাবা মাকে ডাকলাম। সবাই ঘর তন্ন তন্ন করে মেহুলকে খুঁজলাম। 3 ঘন্টা পর রাত 1:30 নাগাদ আমরা মেহুলকে পেলাম গ্রামের কবরস্থানে, বিক্রমের কবরের পাশে। সে অচেতন অবস্থায় পড়েছিল, গায়ে রক্তের দাগ, কিন্তু কোনো ক্ষত নেই। তার হাতে একটা চিরকুট, তাতে লেখা, পূজা দিদি, আমি মেহুলকে নিতে চাই, কিন্তু এখনো সময় হয়নি। আমি আসব আবার, এই পূর্ণিমায় আবার, তখন ও আমার হবে। আমরা মেহুলকে জয়পুরের একটি মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছি। ডাক্তার বলছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, নার্ভাস ব্রেকডাউন, কিন্তু আমি জানি এটা শারীরিক বা মানসিক নয়, এটি আত্মিক। বিক্রমের আত্মা এখনও মেহুলকে ছাড়েনি। সে ফিরবে বলে চিরকুট রেখে গেছে। এই বছর 2024 সালের অক্টোবরে আবার পূর্ণিমা আসছে, 17ই অক্টোবর। আমরা গ্রাম ছেড়ে চলে যাব, জয়পুরের একটি নিরাপদ বাড়িতে থাকব, কিন্তু জানি না সেখানেও বিক্রম আসবে কিনা, কারণ সে তো মৃত। মৃতের আটকানোর কোনো উপায় নেই। পূজা শেষ করছি। আমাদের ঘটনা এখানেই শেষ নয়, কারণ গত পূর্ণিমাতেও, অর্থাৎ অক্টোবরের 17 তারিখে মেহুলের ঘরে আবার টোকা পড়েছে। কিন্তু মেহুল তখন হাসপাতালে। কে টোকা দিল? কে জানালা ভাঙল? কে লিখল নতুন চিরকুট? আমি অপেক্ষায় আছি। আমরা জানি না, কিন্তু ভয় পাই, প্রতিদিন ভয় পাই। আপনারা যদি কখনো ভয়রানা গ্রামে যান, তবে পূর্ণিমার রাতে একা বেরোবেন না, বিশেষ করে পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাবেন না, কারণ সেখানে বিক্রম ঘুরে বেড়ায়। সে এখনও ফিরতে চায় মেহুলের কাছে। আর যতদিন না সে ফিরছে, ততদিন এই অশরীরী অশান্তি চলবেই। পূজার ঘটনা শুনে অবাক লাগে। ভালোবাসা কি সত্যি মৃত্যুর পরেও এতটাই শক্তিশালী থাকে, নাকি বিক্রমের আত্মা প্রতিহিংসা পরায়ণ? সে কি মেহুলকে ভালোবাসে, নাকি তাকে নিয়ে যেতে চায় অন্ধকারে? বিশেষজ্ঞরা বলছেন আকস্মিক মৃত্যু, বিশেষ করে ট্রমাটিক মৃত্যু, আত্মাকে অস্থির করে তোলে। সে যখন বুঝতে পারে সে মৃত, তখন সে শুধু অনুভব করতে পারে, সম্পূর্ণ করতে পারে না। তাই সে ফিরে আসে, বারবার ফিরে আসে, সম্পূর্ণ করতে চায় অসম্পূর্ণ প্রেম। কিন্তু সেই সম্পূর্ণ করার প্রক্রিয়া যেহেতু সম্ভব নয়, তাই সেটি ধ্বংসাত্মক হয়ে ওঠে। রাজস্থান পুলিশের একটি গোপন রিপোর্ট অনুযায়ী ভয়রানা অঞ্চলে গত 2 বছরে
অন্তত 5টি রহস্যজনক মৃত্যু হয়েছে পূর্ণিমার রাতে। স্থানীয়রও বিশ্বাস করে বিক্রমের প্রভাব সেখানে সীমাবদ্ধ নয়, সে আরও শক্তিশালী হয়ে উঠছে। সে এখন শুধু মেহুলকে নয়, অন্য মেয়েদেরও তাড়া করে। 2024 সালের 20 অক্টোবর মেহুল হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে। সে বলেছে, বিক্রম ডাকছে আমাকে, ও বলছে কবরের পাশে আসতে, ও আমার জন্য অপেক্ষা করছে। আমরা তাকে শক্তভাবে আটকে রেখেছি। মানসিক চিকিৎসকরা ওষুধ দিচ্ছেন, কিন্তু ওষুধ কি অশরীরীকে থামাতে পারে? পারে না। তা পূজাও জানে, আমরাও জানি। রাত 10টা মানেই অশরীরীর রাত। রাত 11টা মানে অশরীরীর ফেসবুক পেজ। আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে। আবার আসবে নতুন ভয়, নতুন অশরীরী ঘটনা। সে পর্যন্ত নিজের দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমাবেন। আর যদি মাঝরাতে কেউ টোকা দেয়, তবে দরজা খোলার আগে 2 বার ভাববেন, কারণ কে টোকা দিচ্ছে সেটা আপনার জানার প্রয়োজন নেই। শুধু জেনে রাখুন, সব টোকা মানুষের হয় না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।